আজ নির্ধারিত হবে যে ইউনূস ক্ষমতায় থাকবেন কি থাকবেন না, এবং নির্ধারিত হবে ডক্টর ইউনূসের ভাগ্য। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ডক্টর ইউনূসের বাসভবন এরিয়া তুলপার হয়ে যায় এবং সেনাবাহিনী কিন্তু দেশে কিন্তু সেনা শাসন আসতেছে এবং খুব শীঘ্রই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হবে। আজকের মিটিংয়ে কি এদিকে আজকেই ডক্টর ইউনূসের ক্ষমতার শেষ দিন হয়, সব দলের সাথে বৈঠক করে এই ঘোষণা দেন তিনি। কঠিন চাপে পড়ে বাধ্য হন এই সিদ্ধান্ত নিতে। সেনাপ্রধান অন্যদিকে নতুন পদক্ষেপ নেয়। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে, যেই করুক না কেন এই দায়টা সরকারের উপর বর্তায় এবং সরকারকেই এটার সমাধান করতে হবে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে এবং আমি আবারও বলতে চাই, ফ্যাসিবাদী শক্তিরা এখনো বারবার নানা ফরম্যাটে তাদের শক্তি প্রদর্শন করছে। প্রধান বিচারপতি সেনাপ্রধান বৈঠক, যে দেশ আসলে চলছে না, চলতে হবে, সোজা কথা, চলতে হলে একটা সমাধান দরকার। এসব সমাধান খুঁজবার জন্যই কি সেনাপ্রধান প্রধান বিচারপতির সাথে আলাপ করেছেন, সাক্ষাৎ করেছেন? আইনি কোনো ভিত্তি কি জানতে চেয়েছেন? এই প্রশ্নগুলোর উত্তর না জানলে নাটকটা স্পষ্ট বোঝা কঠিন। আর এই নাটকটার মধ্যে সরকারের অবস্থান কি, ডক্টর ইউনূস সরকারের অবস্থান কি, ওয়াকারুজ্জামানের অবস্থান কি? মানে সরকারের ভেতরে যেন আরেক সরকার, এক সরকারের ভেতরে একটা পক্ষ সরকারি দল আর একটা পক্ষ বিরোধী দল। যেমন উপদেষ্টা আসিফ, তিনি বলছেন নূরের উপর হামলার দায় সরকারকেই নিতে হবে, তার মানে তিনি বিরোধী দলীয় উপদেষ্টা। বাংলাদেশের আলামত ভালো না। একযুগে দেশব্যাপী পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি চলছে, দেশকে এক কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। বাংলাদেশের রাজনীতি যেন এক নাট্যমঞ্চ, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছু ঘটে এবং দেশ উত্তাল হতে বেশি সময় লাগে না। দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন গত 2 দিন আগে বিপিনুরকে আক্রমণ করা হয়েছিল, তারপর অনেক ঘটনা ঘটে, জামাতের অনেক দল রাজপথে নামে, বিএনপি এনসিপি সবাই রাজপথে নেমে তুলপার করে। এখন আমরা কি দেখতে পাচ্ছি, ডক্টর ইউনূস সব রাজনৈতিক দলের সাথে আজকে একটা বৈঠক করেন এবং এই বৈঠকটি করে সর্বশেষ তিনি একটি সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তটি দেখে সারা দেশের মানুষ অবাক হয়ে যায়। দর্শক শ্রোতা, অন্যদিকে সেনাপ্রধানও কিন্তু প্রধান বিচারপতির সাথে একটা বৈঠক করেন, সেই বৈঠকেও অনেক ঘটনা ঘটে বা তারাও অনেক সিদ্ধান্ত নেয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, সর্বশেষ ডক্টর ইউনূসের কি হয় এবং তিনি যে আজকেই তার ক্ষমতা বা এই বিষয় নিয়ে অনেক কথা বলেছেন, এইটাও দেখতে পারবেন। আসুন আপনার কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখবো, সেই বৈঠকের মধ্যে গোপনে কি সিদ্ধান্ত হয়েছে। এই জটিল সংবাদ, যদিও আমার এখানে খুব অন্ধকার, আলো নাই। দেশে কিন্তু সেনা শাসন আসতেছে এবং খুব শীঘ্রই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হবে। আজকের মিটিংয়ে কি হয় না হয় এটা নিয়ে হয়তো সেনাবাহিনী আর ভাববে না, সেনাবাহিনী কঠিন অবস্থা নিচ্ছে। এই মুহূর্তে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বৈঠক করতেছেন প্রধান বিচারপতির সঙ্গে। প্রধান বিচারপতির সঙ্গে কি বিষয় বৈঠক করছেন জানি না। এখানে লিখেছেন যে বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি এই বৈঠকে বসেছেন প্রধান বিচারপতির সঙ্গে। তাহলে কি প্রধান বিচারপতিকে দিয়ে কোনো অর্ডার জারি করাবেন চাপ দিয়ে, যে দেশে একটা জরুরি অবস্থা ঘোষণা করা হোক বা দেশে সামরিক শাসনের বৈধতা নিয়ে কোনো আলাপ করা হোক? যেমন হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনূস যেমন সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতির কাছ থেকে, সুপ্রিম কোর্টের প্রধান তৎকালীন বিচারপতির কাছে রেফারেন্স নিয়েছেন, সেই রেফারেন্স নিয়ে তিনি শপথ গ্রহণ করেছেন। ঠিক একইভাবে প্রধান বিচারপতি, বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছ থেকে একই ধরনের একটা রেফারেন্স নিয়ে সেনা শাসন জারি হতে পারে। ঠিক এই কারণেই কি জেনারেল ওয়াকারুজ্জামান তিনি দেখা করেছেন প্রধান বিচারপতির সঙ্গে? শুধু কি তাই, আরেকটা তো এটা হচ্ছে আপনার বেলা 11:30 প্রধান বিচারপতির গুলশান বাসভবনে সাক্ষাৎ শুরু হয়। এখনো এটা চলছে। জানা গেছে রাজধানীর গুলশান 2-এর 96 নম্বর রোডের 3 নম্বর বাড়িতে দুজনের মধ্যে এই বৈঠক চলতেছে এবং এই ভিডিও বানানো পর্যন্ত বৈঠক চলতেছিল। ওদিকে একই সময় আবার সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান তিনি আবার গিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে দেখা করতে। আপনি জানেন যে কয়েক মাস আগে ডক্টর ইউনূস এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই দুইজন চেষ্টা করেছিলেন ওয়াকারকে সরিয়ে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধান বানাতে। এখন তাহলে কি এই প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এম কামরুল হাসান তিনি গিয়েছেন ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করতে, তার মানে কি তিনিও এবারে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য গিয়েছেন, নাকি আসলে এগুলো কিছুই না? গত পরশুদিন নূরের উপর যে হামলা, সেই হামলার বিষয়ে কথা বলতেই আসলে সেনাপ্রধান গিয়েছেন প্রধান বিচারপতির কাছে এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান গিয়েছেন ডক্টর ইউনূসের কাছে। কিন্তু আমি যতটুকু জানি জেনারেল ওয়াকারের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সম্পর্ক ভালো না। যেহেতু ডক্টর ইউনূস এবং খলিলুর রহমান ওয়াকারকে বাদ দিয়ে এই কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধান বানাতে চেয়েছেন, সেহেতু অবশ্যই ওয়াকার এই কামরুল হাসানের উপর বিরক্ত। তাহলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার তিনি গিয়েছেন প্রধান বিচারপতির কাছে এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যিনি আবার সশস্ত্র বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, খুবই গুরুত্বপূর্ণ অফিসার, তিনি আবার গিয়েছেন ডক্টর ইউনূসের কাছে। বৈঠক চলতেছে, কিন্তু এই বৈঠকে কি সিদ্ধান্ত দর্শক আমরা জানি না।
তবে আমার মনে হয় দেশে জরুরি অবস্থা অথবা সেনা শাসন আসতেছে, এবং এর জন্য দায়ী কে বলে আপনি মনে করেন? এখন নূরের উপর যখন হামলা হলো তখন অনেকেই অবাক হয়ে গেছেন যে কেন সেনাবাহিনী এমন অ্যাগ্রেসিভ অবস্থান নিল। তাহলে এই যে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ সেনাপ্রধানের, আবার প্রিন্সিপাল স্টাফ অফিসার গিয়েছেন ডক্টর ইউনূসের কাছে, কি বার্তা দিচ্ছে? আজকে সন্ধ্যা কি বৈঠক হবে, নাকি তার আগে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে? ইউরোপের ফ্রান্স দেশে কি নাকি একজন লোক বাস করে, তিনি নাকি রয়ের এজেন্ট। তিনি নাকি 2-3 দিন আগে নুরাগ পাগলাকে দেখে নেবেন বলে একটি সতর্কবাণী দিয়েছিলেন, একটি ব্যাদ বাণী দিয়েছিলেন। তার সে বাণীটি ফলে গিয়েছে 3-4 দিনের মাথায়। এর কারণটা কি আপনারা বুঝতে কি কষ্ট হচ্ছে? যে সাপকে বলছে, মানে যিনি সাপ তিনি ওজা। নুরুকে পিটানোর জন্য 1 নম্বর হচ্ছে কিনাকি যারা আছে, কিনাকিরা ভারতের যে আছে রয়ের এজেন্ট, এই রয়ের মাধ্যমে কে জানি কোনো জেমস বন্ড পাঠিয়ে দেওয়া হয়েছিল কিনা এই নুরুকে পিটানোর বাহিনীর সাথে, হতেও পারে। এই কিনাকির একটা মিশন। দ্বিতীয় হচ্ছে জামাত এবং এনসিপি, আসিফ নজরুল এবং ইউনুস গং চিন্তা করেছেন যে বিএনপি যদি মাঠে চলে আসে, তারেক জিয়া যদি মাঠে চলে আসে, সে যদি নেতৃত্ব দিয়ে পুরো বাংলাদেশে বিএনপিকে চাঙ্গা করে দিতে পারে, তাহলে তার যে মব বাহিনী এনসিপি, তার যে বাটপাস সিটিং বাহিনী, এই যে হাসনাত, তারপরে সার্জিস, তারপরে ওই যে নোয়াখালীর দিনে দিনে বিল্ডিং তুলে ফেলছে যে ওটা হান্নান মাসুদ, এই যে মব বাহিনী, এই মব বাহিনীর তো বেল শেষ। কারণ তাদের কথায় তখন আর পাবলিক মোবিলাইজ করবে না। সামনে নির্বাচন, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তুলে করে ফেলবে। সেই জন্য চাচ্ছে যে বিএনপির নেতা জানে বাংলাদেশে আসতে না পারে। এই জন্য তার যে এজেন্ট, তারেক জিয়ার এজেন্ট হলো কিন্তু নুরুকে পিটাইয়া তারেক জিয়াকে দেখাই দিল, তুমি কি তোমার এজেন্টকে মাটিতে শোয়া দিছি। দেখেন একসাথে কয়টা কাহিনী এখানে। তার মানে হচ্ছে নুরু খরচ হয়ে যাওয়া বা নুরুকে মেরে ফেলা, এটা কিন্তু বর্তমান সরকারের একটা মাস্টার প্ল্যান। আপনি জানেন যে যুদ্ধে সেনাবাহিনীর যদি কোনো সোলজার আহত হয় সিরিয়াসলি, তাকে পিছনে পেলে যায় না, তাকে গুলি করে শুট করা হয়। এখন নুরু হচ্ছে আহত সৈনিক, ওই যুদ্ধের আহত সৈনিক, তাকে তার সাথে যারা আছে তারা গুলি করে মেরে ফেলবে। নুরুকে দিয়ে শুরু, কোথায় গিয়ে শেষ হবে আমরা জানি না। আপনারা জানেন এই নুরু বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করার যে প্রথম যে প্রস্তাব, সেটা কিন্তু নুরু তুলেছিল। এই নুরুরা বলছে আওয়ামী লীগ একটি পেশিবাদী সংগঠন, এটাকে ব্যান করতে হবে। এই সংগঠনের ব্যানের বিরুদ্ধে নুরুরা প্রথম কথা তুলেছিল। আজকে নুরুর জন্য অনেকেরই মায়া হচ্ছে, কিন্তু গতকালও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে 7 জন আওয়ামী লীগের কর্মী সমর্থককে হত্যা করা হয়েছে। তাদেরও সন্তান আছে, তাদেরও স্ত্রী আছে, তাদেরও মধ্যবয়সী তরুণ এবং কেউ 19-20 বছরের ছেলে, তাদেরকে হত্যা করা হয়েছে। তাদেরকে হত্যার পর তাদের লাশটিকে সৎভাবে সৎকার করার জন্য আত্মীয় স্বজনকেও কাছে বিটতে দেওয়া হয়নি। এক দেশে কি বৈপরীত্য দেখেন, নুরুকে নিয়ে ওমকে দেখতে যায়, তোমকে দেখতে যায়, আগে পিটায়, তারপরে দেখতে যায়, পুলিশ দিয়া পিটায়, আর্মি দিয়া পিটায়, আবার তাকে তদন্ত করা হবে, অমুক করা হবে, তমুক করা হবে, সেটাও বলে। এবং আরো একটি মজার ব্যাপারটা দেখেন, নুরুকে যখন পিটানো হয় অন্তত 10টি ক্যামেরায় সেটি ধারণ করা হয়েছে। সে জায়গায় জাতীয় পার্টির কোনো নেতা অথবা কর্মী আধা মাইলের মধ্যেও দেখা যায়নি। কিন্তু সরকার কি বলছে, জাতীয় পার্টির কর্মীদের নির্মম প্রহারে নুরু আহত অথবা নিহত। কিন্তু নুরুর আহত হওয়া এবং নিহত হওয়ার সাথে জাতীয় পার্টির কর্মীদের 1 মাইলের মধ্যেও কোনো সম্পর্ক ছিল না। নুরুকে যারা পিটিয়েছে বাংলার মানুষ সেটি দেখেছে। নুরুকে যারা পিটিয়েছে তারা কিন্তু অস্বীকার করেনি যে তারা নুরুকে পিটায়নি। আইএসপিআর সেনাবাহিনীর যে মুখপাত্র, সেখান থেকে এটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কালকে প্রথম আলোতে আমি দেখেছি, তারা বলেছে যে উন্মত্ত জনতাকে ঠান্ডা করার জন্য, উচ্ছৃঙ্খল জনতাকে বারবার বলার পরও তারা যখন নিবৃত হচ্ছিল না, তখন সেনাবাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে। তার মানে সেনাবাহিনী বলছে তারা বল প্রয়োগ করে নুরুরে ফিটাইছে, আর সরকার বলছে কি যে একটা দুষ্কৃতিকারী বাহিনী, জাতীয় পার্টি, আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের লোকেরা নুরুরে পিটিয়েছে। এখন আপনি ব্যাপারটা বোঝেন, আওয়ামী লীগ মাঠে নেই, দেশে নেই, কাজে নেই, তারপরেও আওয়ামী লীগের ভয়ে ততস্থ। এই যে ভারতীয় রয়ের এজেন্ট যে কিনাকি বসে আছে, এই কিনাকি রয়ের এজেন্টদেরকে দিয়েই নুরুকে যে পিটার নাই, এর কি প্রমাণ আপনাদের কাছে আছে? আমি তো বলবো ভারতের রয়ের যেসব এজেন্টরা বাংলাদেশে আছে তারাই কিন্তু এই নুরুকে পিটিয়ে। কি অদ্ভুত ব্যাপার, সরকারের ভেতরে যেন আরেক সরকার, এক সরকারের ভেতরে একটা পক্ষ সরকারি দল আর একটা পক্ষ বিরোধী দল। যেমন উপদেষ্টা আসিফ, তিনি বলছেন নূরের উপর হামলার দায় সরকারকেই নিতে হবে। তার মানে তিনি বিরোধী দলীয় উপদেষ্টা, আর সরকার দলীয় উপদেষ্টা হচ্ছেন আসিফ নজরুল, যিনি প্রথমেই নূরকে দেখতে এসে ধাওয়া খেয়ে ওই হাসপাতালের পিছনের বাগান দিয়ে তিনি পালায় গেলেন, ভেগে গেলেন, 1 ঘন্টা অবরুদ্ধ ছিলেন। আসিফ নজরুলের কোনো দল নেই, আসিফ নজরুলের পাশে কেউ নেই, আসিফ নজরুল একা, অথচ তিনিও একজন উপদেষ্টা,
বলা যায় সিনিয়র উপদেষ্টা, বয়সে তো আসিফের চেয়ে বেশি, তার সিনিয়র মানুষ, তিনি ধাওয়া খান, ধাওয়া খেয়ে তিনি পালায় যেতে বাধ্য হন। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি নূরকে দেখতে এসে পরে সবার সামনে প্রেসকে বলতেছে যে নূরের উপর হামলার দায় সরকারকেই নিতে হবে। এই কথা যখন বলে একজন উপদেষ্টা, তো আসিফ কি সরকারের অংশ না? তাহলে দায় নিয়ে কই পদত্যাগ করে না কেন? একজন উপদেষ্টা সরকারে থেকে সরকারের বিরোধিতা করতেছে, এইরকম সরকার আমি দেখিনি ভাই, অদ্ভুত ব্যাপার। এটা মনে হচ্ছে যে আসিফ যদি আজকে গণ অধিকার পরিষদ করতো বা অন্য দল করতো, তাহলে একটা মানান ছিল যে সে, যেমন অন্যরা সবাই বলছে যে এই সরকারকে দায় নিতে হবে, ওয়াকারকে এসে ক্ষমা চাইতে হবে, অমুক তমুক কি মানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, বলছে না? বলছে তো। আসিফ তো সেই দায়টাই দিল, তাহলে সেই দায়টা নিয়ে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করবে নাকি সরকারই পদত্যাগ করবে? সরকার যদি পদত্যাগ করে এই দায় নিয়ে, তাহলে উপদেষ্টা আসিফের ভাগ্য কোথায়? তিনি কোথায় থাকেন? এটা আমি কোনোদিন দেখি নাই যে একটা সরকারের মন্ত্রী বা একটা সরকারের গুরুত্বপূর্ণ সদস্য এসে সে তার নিজের সরকারকেই দায়ী করতেছে। তো সেই দায়ী করার আগে তো আমি নিজেই সেই দায়ী মুক্ত হয়ে যাওয়া উচিত, যদি আমি সত্যি সত্যি মনে করি। ঘটনাটা চিন্তা করে দেখছেন আপনি, পাইছেন এরকম কোনোদিন যে ধরেন আওয়ামী লীগের মন্ত্রী এসে বলতেছে যে এই আওয়ামী লীগের দায়ী এই সরকারকেই দিতে হবে? এটা বলে বিএনপি। আবার বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন এইটা বলে হচ্ছে আওয়ামী লীগ। কিন্তু বিএনপির ভিতরে কোনো মন্ত্রীকে কখনো বলে এটা সরকারকেই দিতে হবে? তার মানে সরকার তো দায়ী বলেই তার মানে বিচার বিভাগীয় যে তদন্ত কমিশন করা হলো, কি জন্য করা হলো? যে দায় দায়িত্ব নিরূপণ করা, যে কারা দায়ী, এই ঘটনাটা কেন ঘটলো। তো দায় দায়িত্ব নিরূপণ করার আগেই দায় দিয়ে দিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারকে। ভাই পৃথিবীতে আমি জানি না, বহু সরকার আসবে যাবে, কিন্তু এইরকম সরকার আর আসবে কিনা জানি না, যে উপদেষ্টা নিজেই নিজের সরকারকে মানে দোষী করতেছে। রাষ্ট্রপতি তিনি নুরুল আকমলকে কল করে বলেছেন আপনাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। এইখানে চিকিৎসা হলে নুরুল আকমলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং তার জীবনের ক্ষেত্রে এক ধরনের ঝুঁকি নেমে আসতে পারে। আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল আকমলের উপর বর্বর হামলা চালানো হয়েছে। শুধুমাত্র নুরুল আকমল নয়, আমাদের ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান থেকে শুরু করে আমাদের দল এবং অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করেছে সেনাবাহিনী এবং পুলিশ। আমাদের কার্যালয়ের মধ্যে প্রবেশ করে নেতাকর্মীদেরকে রক্তাক্ত করা হয়েছে। গতকাল আপনারা খেয়াল করে থাকবেন এবং অনেক মিডিয়াতে এসেছে কিভাবে গণ অধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর করেছে সেনাবাহিনী। আমাদের যে সকল নেতাকর্মীরা বাথরুমের মধ্যে অনেকে ভয়ে আতঙ্কে আশ্রয় নিয়েছিল, সেই বাথরুমের দরজা ভেঙে ভেঙে তাদেরকে বের করে রক্তাক্ত করেছে সেনাবাহিনী। আমি খুবই আসলে নিজের কাছে এক ধরনের লজ্জা লাগছে যে সেনাবাহিনীর নাম আমার মুখে নেওয়া লাগছে। যে প্রতিষ্ঠান আমাদের গর্বের প্রতিষ্ঠান, গণ অভ্যুত্থানে যে প্রতিষ্ঠানের ভূমিকা আছে, সেই প্রতিষ্ঠানের কতিপয় ব্যক্তিকে রক্ষা করার জন্য আজকে পুরো বাহিনীকে কলুষিত করা হচ্ছে। আমরা সেনাপ্রধানের কাছে আহ্বান জানিয়েছি, আপনি যদি এই ঘটনার দায় না নিতে চান, তাহলে এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা, তাদের বিরুদ্ধে অবশ্যই সেনা আইনে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা 24 ঘন্টার সময় দিয়েছিলাম, কিন্তু এর মধ্যেও সেনাপ্রধান তার অবস্থান স্পষ্ট করেননি। কেন তিনি তার অবস্থান স্পষ্ট করছেন না, সেটি আমাদের কাছে অত্যন্ত উদ্বেগের, যে এই ঘটনা আসলে তিনি জানতেন কিনা। আমরা সেনাপ্রধানকে আবার বলতে চাই, আপনি অনতিবিলম্বে আমাদের উপর যে হামলা হয়েছে, এই হামলায় আপনার অবস্থান স্পষ্ট করুন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন নুরুল আকমল এখনো পর্যন্ত ঢাকা মেডিকেলের আইসিইউতে কাতরাচ্ছে। গতকাল রাতে আমি তার সাথে দেখা করেছি এবং আমি তার সাথে কথা বলার চেষ্টা করেছি। অনেক মিডিয়াতে যে খবর আসছে যে পুলিশ নুরুল আকমলকে আঘাত করেছে, কিন্তু এই খবরটি সঠিক নয়। মূলত সেনাবাহিনীর কতিপয় সদস্য
নুরুল হক নূরকে চিনতে পারার পরেও একের পর এক তার উপরে আঘাত করেছে। আপনারা খেয়াল করে থাকবেন, একজন সেনা সদস্য সে লাঠি দিয়ে নুরুল হক নূরের বুকে আঘাত করেছে। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে আজকে একটা যে সরাসরি ডেডলাইন আসে বা ডক্টর ইউনূসের বৈঠকে কি হয় বা এক প্রকার সেনাপ্রধান কি করেন, এইগুলা নিয়েই কথা হয়। গাছ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।